দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রিয়াদ হোসেন। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। দর্শক, আজ আমরা কথা বলবো বাংলাদেশে আমাদের যে প্রাইভেট সেক্টর আছে, বিশেষ করে যারা আমদানি করতে হয় শিল্পে মূলত, তো সেখানে বিদেশি ব্যাংকগুলো যে বিদেশি ফান্ড থেকে যে লোন দেয়, সেই লোনের পরিমাণ, যে পরিমাণ লোন নিচ্ছে তার চাইতে বেশি আসলে পরিশোধ হচ্ছে। তো এটি কেন হচ্ছে, এই বিষয়টি নিয়ে বিজনেস স্ট্যান্ডার্ডে আজকে একটি প্রতিবেদন প্রকাশ হয়েছে। প্রতিবেদনটি করেছেন আমাদের সহকর্মী সাখাওয়াত প্রিন্স। আজকে আমরা স্টুডিওতে তাকে আমন্ত্রণ জানিয়েছি এই বিষয়ে আরও বিস্তারিত আলাপ করতে। প্রিন্স, আপনাকে স্বাগত। এই যে আমরা যেটা আলাপ করলাম যে ফরেন ফান্ড থেকে, অর্থাৎ বেসরকারি খাত যে লোনটা আসলে নেয় শর্ট টার্ম, সেই লোন নেওয়ার চাইতে পরিশোধের পরিমাণটা আসলে কমে গেছে। তো একটু আমাদের বলবেন এই খাতের পরিস্থিতিটা আসলে এখন কেমন? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ যে আপনি শুরুতেই বলেছেন যে এই ঋণগুলো সাধারণত নিয়ে থাকে হচ্ছে আমাদের শিল্প খাতে, সাধারণত বিশেষ করে এলসি কনফার্মেশন মানে যে বায়ার্স ক্রেডিট, এই ঋণগুলো বেশি হয়ে থাকে আর কি, বেসরকারি খাতের ফরেন লোনগুলো। এটা আমাদের দেশের ব্যাঙ্কগুলো হচ্ছে যে যারা ওবিওতে মানে যে অফশোর ব্যাংকিং ইউনিট থেকেও এটা এই ঋণগুলো দিয়ে থাকে এবং বিদেশি ব্যাঙ্কগুলো থেকে। অর্থাৎ ব্যাঙ্কগুলো যে লোনের ক্ষেত্রে কিছু লোন থাকে বিদেশি থেকে আমদানির জন্য স্পেশালি একটা ফান্ড, সেই ফান্ড থেকে তারা এই লোনটা দিয়ে থাকে, তাই লোনটা দিয়ে থাকে। তো আমরা যদি দেখি চলতি বছরের প্রথম 7 মাসে মানে জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত আমাদের ব্যাঙ্কগুলো হচ্ছে এই মানে আমাদের ব্যবসায়ীরা এই ব্যাঙ্কগুলো থেকে ঋণ নিয়েছে $12.21 বিলিয়ন। আর একই সময় হচ্ছে যে ব্যাঙ্কগুলো হচ্ছে মানে যে ব্যবসায়ীরা ঋণ পরিশোধ করে দিয়েছে আপনার $12.82 বিলিয়ন। তার মানে হচ্ছে 600 মিলিয়ন অতিরিক্ত পরিশোধ বেশি করছে। তো এটাই হচ্ছে যে আমাদের মানে যে অন্যতম একটা ইন্ডিকেটর যে আমাদের ব্যবসায়ীরা হচ্ছে এই সময় হচ্ছে ঋণ নেওয়ার তুলনায় পরিশোধ বেশি করছে। তো ঋণ নেওয়ার তুলনায় পরিশোধ বেশি কেন হচ্ছে? হ্যাঁ, এর পিছনে বড় একটা কারণ রয়েছে। আসলে ব্যবসায়ীরা আপনার এখানে আমি যদি 2টা কারণ উল্লেখ করি। এক হচ্ছে যে বর্তমানে যে রাজনৈতিক অস্থিরতা, এবং অধিকাংশ ব্যবসায়ীরা আপনার কথা বললে জানা যায় যে তারা হচ্ছে যে একটা অনুকূল পরিবেশ চাচ্ছেন। আমরা যদি দেখি যে ওভারঅল দেশের ইম্পোর্ট, এলসি ওপেনিং এবং সেটেলমেন্ট কিন্তু গত 24 অর্থ বছরে 25 অর্থ বছরের তুলনায় বেড়েছে প্রায় আপনার 8 থেকে 10%। 24 অর্থ বছরে বলতে মানে 24 অর্থ বছরের তুলনায় 24-25 অর্থ বছরে বেড়েছে। যদি আমরা অন্যদিকে দেখি আমাদের যে ক্যাপিটাল মেশিনারিজ, সেটা কিন্তু 25% কমেছে। আপনার ক্যাপিটাল মেশিনারির যে ইম্পোর্টগুলো হয়ে থাকে এটা সাধারণত নতুন শিল্পের জন্য হয়ে থাকে, নতুন বিনিয়োগের জন্য এটা হয়ে থাকে, যার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি আমাদের এই সময় হচ্ছে যে আপনার অন্যান্য ইন্টারমিডিয়েট গুডস এবং হচ্ছে যে আপনার তেল আমদানি, গ্যাস আমদানি এটা বেড়েছে, কিন্তু অন্যদিকে হচ্ছে ক্যাপিটাল মেশিনারিজ আমদানি কমেছে। আর এই যে আমাদের যে বেসরকারি খাতের যে ফরেন লোনগুলো, এটা বেশিরভাগই হয়ে থাকে হচ্ছে যে এই ধরনের যে বায়ার্স ক্রেডিট মানে যে ক্যাপিটাল মেশিনারিজ ইম্পোর্টের ক্ষেত্রে। তো এখন ব্যবসায়ীরা হচ্ছে যে আপনার এই অন্তর্বর্তীকালীন সরকার বারবার নিশ্চয়তা দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু আমরা এই সময় দেখেছি প্রায় 3 শতাধিক উপরে আন্দোলন হয়েছে। ব্যবসায়ীরা মানে যে সন্তুষ্টজনক পরিবেশ পাচ্ছে না, যার কারণে ব্যবসায়ীরা চাচ্ছে হচ্ছে যে একটা নির্বাচনকালীন মানে যে নির্বাচন পরবর্তী একটা মানে যে দলীয় নির্বাচন হোক, নির্বাচন হলে যে দলীয় সরকার আসবে তখন তারা এক ধরনের কনফিডেন্স পাবে। এটা একটা অন্যতম কারণ। আর দ্বিতীয় কারণটা হচ্ছে কি, আমাদের 2022 সালে সেই সময় হচ্ছে যে সর্বোচ্চ আপনার 37 বিলিয়ন হচ্ছে যে বেসরকারি খাত থেকে ঋণ নিয়েছে। ওই সময় আবার পরিশোধ হয়েছে 36 বিলিয়ন, মানে এটা পরিশোধ 1 বছর মেয়াদি হয়। তার পরবর্তীতে 23 সালে হয়েছে 25 বিলিয়ন, একই সঙ্গে হচ্ছে যে পরিশোধ হয়েছে আপনার হচ্ছে যে আপনার 31 বিলিয়ন। তো এই 23-এর পরে গিয়ে আপনার এই বেসরকারি খাতের এই সেক্টরটা হিউজ পরিমাণ হচ্ছে আপনার এলসি ডেপারেট হয়ে গেছে। মানে যে হচ্ছে যে সময় পরিশোধ হওয়ার কথা ওই সময় হচ্ছে যে আমাদের যে ওভারঅল যে ফরেন কারেন্সির একটা সংকট তৈরি হয়েছে, রিজার্ভের সংকট তৈরি হয়েছে ব্যাঙ্কগুলোতে। কিছু ব্যাঙ্ক তার যে মানে যে লিমিট, সে লিমিটের বাইরে গিয়ে এলসি খুলেছে। এবং হচ্ছে যে আমরা যদি দেখি যে আপনার 5ই আগস্টের পরে অ্যাসালমের প্রায়
20,000 কোটি টাকার উপরে তার লোনগুলো ফোর্স লোন করতে হয়েছে, যেগুলো হচ্ছে যে এলসি রিলেটেড ইম্পোর্ট করেছে, কিন্তু এই ঋণগুলো আর তারা যথাসময়ে পরিশোধ করে না। তো ব্যাঙ্কগুলোর মধ্যে একটা ভীতি রয়ে গেছে যে ব্যাঙ্কগুলো হচ্ছে যে বিদেশি যে ব্যাঙ্কগুলোর সাথে যে লেনদেন করে, সেখানে হচ্ছে যে একবার খেলাপি হয়ে গেলে, একবার হচ্ছে যে তার ব্যাংকের ইমেজ নষ্ট হয়ে গেলে পরবর্তীতে লেনদেন করা অনেক কঠিন হয়ে যায়। তো অনেক ব্যাংকই কিন্তু এই এলসি ডেপার্ট করতে হয়েছে, বারবার তাদের কাছে সময় যেতে হয়েছে। এখন যেহেতু ব্যাঙ্কগুলোর কাছে পর্যাপ্ত ডলার রয়েছে, কিন্তু এখন ব্যাঙ্কগুলোই চাচ্ছে যাতে তার বিদেশি ব্যাঙ্কগুলোর সাথে কোনো ধরনের নতুন করে হচ্ছে যে মানে যে তার লেনদেনের কোনো ধরনের সমস্যা না হয়, সে অগ্রিম মানে যে সময় মানে যথাসময়ে এই ঋণগুলো পরিশোধ করে দিচ্ছে। আর অন্যতম কারণ তো আমরা বললামই যে আমাদের নতুন এলসি ওপেনিং কম হচ্ছে, যেটা হচ্ছে যে আমাদের মানে শিল্প খাতে যে নতুন করে বিনিয়োগের জন্য, এটা একটা কারণ। আর ব্যাঙ্কগুলো আগ থেকেই সতর্ক, যাতে আমার মানে যে কোনো ধরনের বিদেশি ব্যাঙ্কগুলোর সাথে কোনো ধরনের মানে যে আমি মানে যে খেলাপি, আমাদের দেশের সিস্টেমে যেটা বলি আর কি, খেলাপি বিদেশি ব্যাঙ্কগুলোর সাথে যাতে কোনো ধরনের মানে যে ডেফারেল করতে না হয় আর কি। এটা তো আমরা বেসরকারি খাতের লোনের সিচুয়েশনটা বললাম, বিশেষ করে আমদানির ক্ষেত্রে। অন্য সেক্টরগুলো, বিশেষ করে অন্য সেক্টর বলতে লং টার্ম যে লোন, যেটা সাধারণত গভর্নমেন্ট নেয়, সেটা কি অবস্থা? হ্যাঁ, ধন্যবাদ। আমরা এই রিসেন্টলি গত এক সপ্তাহ আগে, এটা দর্শকের মধ্যে মানে যে আমাদের শ্রোতাদের মধ্যে এক ধরনের একটা কনফিউজ তৈরি করতে পারে যে রিসেন্টলি আমরা একটা রিপোর্ট করেছিলাম যে আমাদের গত 3 মাসে মানে হচ্ছে এপ্রিল থেকে জুন পর্যন্ত, যেটা সর্বশেষ বাংলাদেশ ব্যাংকের তথ্য, $7.5 বিলিয়ন মানে যে নতুন ঋণ এসেছে, মানে যে আপনার লং টার্ম লোন, মানে ওভারঅল লোন, লং টার্ম এবং শর্ট টার্ম মিলে। তো এটা হচ্ছে আমাদের এই ঋণটা বেশিরভাগই এসেছে হচ্ছে আমাদের রিজার্ভে সাপোর্ট, এবং হচ্ছে যে বড় মাল্টিন্যাশনাল যে কোম্পানিগুলো, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, তারপরে হচ্ছে যে আরও এই যে বিদেশি দাতা সংস্থাগুলো, এগুলো হচ্ছে আমাদের দেশের রিজার্ভকে শক্তিশালী করা এবং বিভিন্ন বড় ধরনের প্রজেক্টের ক্ষেত্রে এই ঋণগুলো এসেছে, যার ফলে হচ্ছে যে আমাদের এখন আমাদের রিজার্ভও কিন্তু অনেক বাড়তি, ঊর্ধ্বমুখী। আরেকটা বিষয় হচ্ছে যে এখন আমাদের যে ওভারঅল ঋণ দাঁড়িয়েছে বেসরকারি খাতে 112 বিলিয়ন, আর গত 3 মাসই মানে যে এপ্রিল থেকে জুন পর্যন্ত সর্বশেষ তথ্য, সেখানে 7.5 বিলিয়ন এসেছে। অন্যদিকে হচ্ছে যে আমাদের বেসরকারি খাতে এটা কিন্তু খুবই ছোট পরিমাণে, যেটা হচ্ছে বেসরকারি খাতে ধরেন 10 থেকে 15 বিলিয়নের মধ্যে থাকে আর কি, যেটা শর্ট টার্ম লোন, আর ওটা তো ওভারঅল লং টার্ম লোন। তো একদিক এই চিত্রটা আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি যে আমাদের যদি দেশের পরিস্থিতি ভালো হয়, নতুন সরকার আসে, তখন হচ্ছে যে এই বেসরকারি খাতের ঋণটাও আরও বাড়বে, আর হচ্ছে লং টার্ম যে ঋণ সেটাও বাড়বে। তখন হচ্ছে যে গভর্নমেন্ট নানা ধরনের নেগোসিয়েশন করে, বিভিন্ন ধরনের নতুন নতুন প্রজেক্ট নিতে হবে, নতুন নতুন সেক্ষেত্রে খরচ হবে, অথবা ডেভেলপমেন্ট পার্টনারের কাছ থেকে সেই খরচ তারা নিশ্চয়ই সে ফান্ড তারা নেবে, তো সেভাবে সেই লোন আসবে। একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেমন আপনি বললেন যে 25% আমাদের ক্যাপিটাল মেশিনারিজ আমদানি কমে গেছে, তার অর্থ হচ্ছে বাংলাদেশে আসলে এই সময়টায় বিনিয়োগ তেমন একটা হয়নি, বরং নতুন করে যারা বিনিয়োগের প্ল্যানে ছিলেন তারা এটাকে হোল্ড করে রেখেছেন। যেমন গতকালকেই বিএনপির নেতাদের সঙ্গে ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল দেখা করতে গিয়েছিলেন। তো সেই মিটিং শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বললেন যে আসলে বিনিয়োগকারীরা, দেশীয় বিনিয়োগকারী এবং বিদেশি বিনিয়োগকারী যারা বিনিয়োগের মধ্যে এতদিনে ছিলেন, এক্সপানশনের প্ল্যান ছিল, তারা এখন হোল্ড করছেন, অর্থাৎ অপেক্ষা করছেন যে পরবর্তী নির্বাচনের জন্য যারা সম্ভাব্য বিনিয়োগকারী ছিলেন, ফরেন ইনভেস্টর অথবা লোকাল ইনভেস্টর, তারাও একইভাবে অপেক্ষায় আছেন যে নেক্সট ইলেকশনটার জন্য। ইলেকশন হলে একটা স্টেবল সিচুয়েশান তৈরি হলে তখন তারা বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন, বাট বিনিয়োগ করতে অনেকেই চান। একইভাবে বিদেশি বিনিয়োগ, আমাদের প্রাইভেট সেক্টরও সেম কথাই বলছে। হ্যাঁ, আপনি যেটা বলছেন সেম কথা কিন্তু ব্যাংকারদেরও। আমরা এই যে রিপোর্ট করা কেন্দ্রিক এবং হচ্ছে যে এর আগে হচ্ছে যে আমাদের কিন্তু এটা বেসরকারি বিদেশি যে ঋণগুলো, এটার ক্ষেত্রেও যেমনটা আমরা দেখতেছি যে হচ্ছে নিম্নমুখী। একই সঙ্গে আমাদের যে ইন্টারনাল যে বাংলাদেশের যে বেসরকারি খাতের ঋণ, যেটা হচ্ছে আপনার জুলাইতে ছিল হচ্ছে 6 মানে যে 7 মানে যে আপনার গ্রোথ ছিল হচ্ছে যে 7% নিচে, যেটা হচ্ছে যে গত আমাদের 1 দশকের মধ্যে সর্বনিম্ন। এটাই এই সূচকটাও আমাদেরকে ইন্ডিকেট করে
করে যে হচ্ছে যে আমাদের ওভারঅল বিনিয়োগ কিন্তু দেশে মানে যে একটু গোলাটে অবস্থানে রয়েছে। আর অন্যদিকে হচ্ছে আমাদের ব্যাংকগুলোর কাছে কিন্তু পর্যাপ্ত ডলার রয়েছে, ব্যাংকগুলো কিন্তু বিনিয়োগের জন্য এখন প্রস্তুত, কিন্তু সময়টা চাচ্ছেন। আমরা যদি দেখি যে 5ই আগস্টের আগে যখন হচ্ছে 1.82 বিলিয়ন রেমিটেন্স আসতো প্রতি মাসে, কিন্তু 5ই আগস্টের পরে কোনো মাসে আমরা 3 বিলিয়নের বেশিও রেমিটেন্স দেখেছি এবং ধারাবাহিকভাবে 3 বিলিয়নের কাছাকাছি রেমিটেন্স রয়েছে। ব্যাংকগুলোর কাছে পর্যাপ্ত ডলার রয়েছে। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের এখন হচ্ছে BPM 6 অনুযায়ী, যেটা IMF-এর পদ্ধতি অনুযায়ী, যে 26 বিলিয়ন ডলার রেমিটেন্স, যেটা হচ্ছে গত বছরের একই সময় ছিল এটা 19 বিলিয়ন। তার মানে হচ্ছে যে আমাদের প্রায় 7 বিলিয়ন ডলার আমাদের বেশি রয়েছে। একই সঙ্গে আমাদের হচ্ছে যে এই গত এক বছরের মধ্যে হচ্ছে যে 5 বিলিয়নের উপরে আমরা হচ্ছে যে বিদেশি যে আমাদের ছিল, মানে যে ওভারডিউ ছিল, হ্যাঁ লোন ওভারডিউ ছিল, এটাও পরিশোধ করছি। এটাও যদি যোগ হতো তার মানে হচ্ছে সাথে আরও 5 যদি যোগ করতাম 12 বিলিয়ন নতুন করে বেড়েছে। তো এখন ব্যাংকগুলোর কাছে পর্যাপ্ত ডলার রয়েছে বিনিয়োগ করার জন্য। এখন ব্যবসায়ীরাও চাচ্ছেন একটা মানে যে স্বাভাবিক পরিবেশ। দুইটা দিক থেকে সম্ভবত আমাদের ইকোনমিতে স্বস্তির জায়গা মোটা দাগে আমরা যদি বলি, একটি হচ্ছে আপনি যেটা বললেন রেমিটেন্স, আমাদের একটা ভালো পরিমাণে রেমিটেন্স আসছে, আর একটি হচ্ছে আমাদের এক্সপোর্ট আর্নিংসটাতেও আমাদের গ্রোথ আছে। এই দুটি আসলে আমাদের যে রিজার্ভটাকে একটু ভালো করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রেখেছে। একই সঙ্গে আমাদের বিনিয়োগ আসছে না। ধরুন 2024-এর 5ই আগস্টের পর থেকে, ইনফ্যাক্ট জুলাই থেকেই তো অবস্থাটা খারাপ ছিল, ছাত্র জনতার অভ্যুত্থানের যখন শুরু হলো তারও আগে থেকে আসলে বাংলাদেশি বিনিয়োগের পরিমাণটা কিছুটা কমতির দিকে ছিল। এই সময়টা এসে এটা আরও কমেছে এবং গত এক বছরে আইনশৃঙ্খলা পরিস্থিতি, আপনি যেটা বললেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আসলে প্রত্যাশিত মাত্রায় যে উন্নতি হওয়ার কথা ছিল সেটি হয়নি, যার কারণে আসলে আমাদের বিনিয়োগকারীদের মধ্যে কনফিডেন্সের ঘাটতি আছে। যতক্ষণ পর্যন্ত কনফিডেন্সের ঘাটতি থাকবে আসলে ততক্ষণ পর্যন্ত সেভাবে বিনিয়োগ আসবে না। আমাদের যে বিনিয়োগ আসছে অন্যান্য প্রতিদ্বন্দ্বী দেশগুলোর তুলনায় এই বিনিয়োগের পরিমাণ খুবই কম, ফরেন বিনিয়োগের যে পরিমাণ, আমরা যেটাকে FDI বলি। আপনাকে ধন্যবাদ প্রিন্স আমাদের আলোচনায় যুক্ত হবার জন্য। প্রিয় দর্শক, আসলে যে আলোচনা আমরা করছিলাম, আমাদের বিনিয়োগকারীরা একটি সহায়ক পরিবেশ চান যেখানে উনি বিনিয়োগ করবেন এবং বিনিয়োগকৃত টাকাটা উনি যে প্ল্যান আছে সেই প্ল্যান অনুযায়ী তার যে বিনিয়োগ ফেরত, সেই ফেরতের নিশ্চয়তা যখনই থাকবে তখনই আসলে বিনিয়োগ করবে এবং এর আগ পর্যন্ত অনিশ্চিত পরিবেশে বিনিয়োগ করতে চান না কেউই। তো আমরাও অপেক্ষা করছি সরকারের যে প্ল্যান আছে, আগামী ফেব্রুয়ারিতে ইলেকশন, জাতীয় নির্বাচন হয়ে গেলে একটি নির্বাচিত সরকার আসলে মানুষের মধ্যে বা বিনিয়োগকারীদের মধ্যে কনফিডেন্স আসবে। আশা করছি সকল পক্ষ এই বিষয়টাকে গুরুত্বের সঙ্গে নেবেন। আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠান যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টিভিএসের সঙ্গেই থাকুন। আপনাদের ধন্যবাদ।